আসসালামু আলাইকুম। ম্যাথ ফর স্কুল বিডি চ্যানেলে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 4 নং পৃষ্ঠার সমাধান শিখব। পরবর্তী পৃষ্ঠার সমাধান দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং পুরো বইয়ের পৃষ্ঠা অনুযায়ী সমাধান পেতে প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করুন। আজ আমরা শিখব ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা 4-এর সমাধান। উদাহরণ 4, পৃষ্ঠা 4 একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে, সেই অঙ্কগুলো কি? 8, 0, 7, 5, 3, 4। এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতর সংখ্যা গঠন করতে হবে। আগে আমরা কি করেছি? আমরা পৃষ্ঠা 3-এ 0 থেকে 9 পর্যন্ত সবগুলো অঙ্কের মধ্য থেকে 7 অঙ্কের বৃহত্তর সংখ্যা নির্ণয় করেছি। কিন্তু এবার আমাদের নির্দিষ্ট কিছু অঙ্ক দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 8, 0, 7, 5, 3, 4। এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে আমাদের 6 অঙ্কের বৃহত্তর ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে আমরা প্রথমে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি তৈরি করি। তাহলে অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এটার মানে হচ্ছে এই সংখ্যাটা, এটা অঙ্ক পাতনের মাধ্যমে তৈরি হয়েছে না? তো অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। যে কোনো অবস্থানে আমাদের যে প্রতীকগুলো আছে, এই প্রতীকগুলোর মধ্যে এখানে যে প্রতীকগুলো দেওয়া আছে, মনে করো এখানে 3 লিখলাম আমি, কিন্তু এখানে যদি 3 না লিখে 8 লিখতাম, এটার মান হলো কত? স্থানীয় মান 30, 3 লেখার কারণে। কিন্তু এখানে যদি 8 লিখতাম, তাহলে এটার স্থানীয় মান হতো 80। তাহলে 3 8-এর থেকে ছোট বলেই এর মানটা, স্থানীয় মানটা ছোট হলো, কিন্তু 8 লিখলে স্থানীয় মান বড় হতো, তাই না? এখানে যে কয়েকটা অঙ্ক দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 8, তারপরে 7, তারপরে 5, 4, 3, 0, এইভাবে, তাই না? এই জন্য আমরা বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজিয়ে লিখলে এই প্রতীকগুলো আমরা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। এই যে প্রথমে 8, 7, 5, 4, 3, 0, বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজিয়ে আমরা এই সংখ্যাটি পেয়ে গেলাম। এটাই হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার আমরা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখব। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি যেমন আমরা বড় থেকে ছোট ক্রম অনুসারে লিখে পেয়েছি, কিন্তু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পেতে গেলে আমরা ছোট থেকে বড়, ওখানে যেই আমাদের বইয়ে যে প্রতীকগুলো দেওয়া আছে, যে অঙ্কগুলো দেওয়া আছে, সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে সবচেয়ে ছোট এখানে কোনটা? 0 সবচেয়ে ছোট, তাহলে আমরা 0 লিখবো আগে, তাই তো? কিন্তু না, 0 লিখলে হবে না। আমাদের যে অঙ্কগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা, যদি আমরা প্রথমে আগে 0 লিখি, তাহলে এটা 6 অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যা হবে না, এটা 5 অঙ্ক হয়ে যাবে। এই জন্য আমাদের যে অঙ্কগুলো বইয়ে দেওয়া আছে, অঙ্কগুলো থেকে সবচেয়ে ছোট কোনটা? 0-র পরে সবচেয়ে ছোট হচ্ছে 3, তাই আমরা আগে 3 লিখব। আগে আমরা প্রথমে 0 না লিখে প্রথমে 3 লিখব। 3-এর পরে ক্রম অনুসারে ছোট থেকে বড় দিকে যাব। সর্ববামে আমরা লিখব 3, এই যে 3-এর পরে 0, তারপর 3 যেহেতু সবচেয়ে ছোট, 0-র পরেই 3 ছোট, এই জন্য 3-এর পরে 0, 0টা আমরা আগে দিলাম না, কারণ 0 আগে দিলে 5 অঙ্কের একটা সংখ্যা হয়ে যাবে, কিন্তু আমাদেরকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তাই প্রথমে 3, তারপরে 0, 4, 5, 7, 8, ছোট থেকে বড় ক্রম অনুসারে এভাবে সাজালেই 6 অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যাটি আমরা পেয়ে যাব, যেমন এখানে পেয়েছি। এবার আন্তর্জাতিক গণনা পদ্ধতি সম্পর্কে জানবো। আমরা যেমন দেশীয় গণনা পদ্ধতিতে একটা চার্ট দেখেছি, আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে
এই চার্ট অনুসারে গণনা করা হয়। প্রথমে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এরপরে সংখ্যার মান প্রকাশে আরো আন্তর্জাতিক নাম রয়েছে, সেগুলো আমি তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেব। সেগুলো শেখা তোমাদের জন্য, সেগুলো এখন শেখার দরকার নেই, কিন্তু তবুও জানানোর জন্য শুধু ওগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। আপাতত বিলিয়ন পর্যন্ত, তোমাদের ষষ্ঠ শ্রেণীতে বিলিয়ন পর্যন্ত জানলেই হবে। এখন আমরা এই চার্টটা বোঝার চেষ্টা করি। দেখো, এককের ঘরে একটা সংখ্যা দশক, শতক, কিন্তু হাজারের ঘরে যে তিনটা, মিলিয়নে তিনটা, বিলিয়নে তিনটা। শতকের ঘরের বাম দিকের ঘরটি হচ্ছে হাজারের ঘর। এই যে শতকের ঘর, এর বাম দিকের এই ঘরটি হচ্ছে হাজারের ঘর। হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। হাজারের ঘরে এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। 3 অঙ্ক বেশি হলে সেটা হাজারের ঘরে লেখা যাবে না। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। যেমন এখানে 3টা 1 লেখা আছে, কত হয়? 3টা 1-এ 111। তাই আমরা এখানে পড়ব 111,000। ঠিক আছে। হাজারের ঘরের বাঁ দিকের ঘরটি হচ্ছে মিলিয়নের ঘর। এখানেও 3টা সংখ্যা লেখা আছে। এখানে যত সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। তাহলে এখানে আমরা পড়ব 111 মিলিয়ন। এবং মিলিয়নের বাঁ দিকের ঘরটি হচ্ছে বিলিয়ন। বিলিয়নটাও এরকমই, 111 বিলিয়ন। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। অর্থাৎ আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কমা বসানোর রীতিটা দেশীয় পদ্ধতির থেকে একটু ভিন্ন। যেমন দেখি আমরা এখানে এই যে একটা সংখ্যা আছে, এখানে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসাবো। প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক পরে, আবার 3 অঙ্ক পরে, আবার 3 অঙ্ক পরে, এভাবে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসাতে হবে। কিন্তু দেশীয় পদ্ধতিতে আমরা এই একই সংখ্যায় যদি কমা বসাই, এটা আমরা দেশীয় পদ্ধতিতে বসিয়ে দেখাই। এখানে ডান দিক থেকে 1, 2, 3 অঙ্ক পরে, তারপর 2 অঙ্ক পর পর। ঠিক আছে। তো আন্তর্জাতিক পদ্ধতিতে এই সংখ্যাটা আর দেশীয় পদ্ধতিতে এই সংখ্যাটা। আন্তর্জাতিক পদ্ধতিতে এই সংখ্যাটাকে আমরা বলবো 102 বিলিয়ন, 350 মিলিয়ন, 232,005। আর দেশীয় পদ্ধতিতে এই একই সংখ্যা, এটা হবে 10,235 কোটি 2,32,005। তাহলে আন্তর্জাতিক পদ্ধতি আর দেশীয় পদ্ধতির পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। দুটো একই সংখ্যা 2 রকম করে বলতে হবে এবং কমা বসানোর পদ্ধতিটিও ভিন্ন। আমরা আমাদের বইয়ে গণনা পদ্ধতিতে একক থেকে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন পর্যন্ত পড়েছি। বিলিয়নের পর থেকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, কুইন্ট্রিলিয়ন, সেক্সটিলিয়ন, সেপ্টিলিয়ন। আমরা একটা জিনিস খেয়াল করি যে আন্তর্জাতিক পদ্ধতিতে একক, দশক, শতক পর্যন্ত 10 গুণ করে প্রতি ঘরে 10 গুণ করে বৃদ্ধি পেয়েছে, দেশীয় পদ্ধতির মতো। কিন্তু হাজারের পর থেকে প্রতি ঘরে 1000 গুণ করে বৃদ্ধি পেয়েছে। যেমন এখানে 1000, পরের ঘরে আরও 3টা 0 বেড়ে গেছে, 3টা 0। তারপরে বিলিয়নে যে আরও 3টা বেড়ে গেছে 0, তারপর ট্রিলিয়নে যে আরও 3টা। এইভাবে করতে করতে সেপ্টিলিয়নে যে একের পরে আমরা 24টা 0 বসাবো। এগুলো না জানলেও চলবে, তবে জেনে রাখা ভালো। তোমাদের এই ক্লাসে বিলিয়ন পর্যন্ত পড়লেই, বুঝতে পারলেই হবে। আচ্ছা, আজকের মতো এখানেই ভিডিও শেষ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।